শেষে আমতা আমতা করে নিজের ঘরের দিকে চলে গেল। রুদ্র চলে গেল ছাদে, আর অধরাকে ছাদেই পেল দোলনায় বসে ফোনে কথা বলছে। রুদ্র হড়মড়িয়ে এগিয়ে এসে ফোনটা নিয়ে কানে ধরলো। জুই কথা বলছে। রুদ্র কলটা কেটে দিয়ে অধরার পাশে বসলো। অধরা মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রুদ্র অধরার চোয়াল ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ঠোঁটে চুমু দিল। পরপর দুবার চুমু দিল। অধরা চোখ বড় বড় করে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। রুদ্র ফোনটা এগিয়ে দিল। অধরা ফোনটা নিয়ে চলে আসতে নিলে রুদ্র বাঁকা হেসে বলল, তুই যদি চলে যাস তাহলে এখন যেভাবে চুমু দিলাম ঠিক সেভাবে খাবার টেবিলে সবার সামনে তোকে চুমু দিব। অধরা পেছনে না ফিরে বেরিয়ে এলো ছাদ থেকে। রুদ্র দোলনায় দুলতে দুলতে বাঁকা হেসে বলল, সুযোগ একটা নিজেই বানিয়ে দিয়ে গেলে, দেখা যাক চুমু দিতে পারে কিনা। অধরা রুমে ফিরে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় নিজের ঠোঁটের দিকে তাকাতে লজ্জায় দুহাত তুলে ঢাকলো। ইস, লোকটার লাজ লজ্জা কিছু নেই, মুখে লাগাম নেই সেটা জানা ছিল, কিন্তু রুদ্রের কাজেও যে লাগাম নেই অধরা আবারও বুঝলো। উঠার জড়িয়ে ধরে আবার চুমুও খেলো 3বার। অধরা অনেক সাহস নিয়ে খাবার টেবিলে এসে ওর বাবার পাশে বসলো। রুদ্র এখনো আসেনি। অধরা আশেপাশে তাকিয়ে দেখছে কখন আসে, আর খুব দ্রুত খাবার খাচ্ছিল। রুদ্র এসে বসলো ওর সামনাসামনি। আরিফ নেওয়াজ আর চোখে রুদ্রের দিকে তাকিয়ে দেখে খাওয়ায় মনোযোগ দিল। কয়েক মিনিট পেরুতেই রুদ্র অধরার পায়ে স্লাইড করতে শুরু করলো। অধরা তাকালো রুদ্রের দিকে। রুদ্র তখনই ইশারায় চুমু দিল। অধরা মাথাটা নত করে খাবার খাচ্ছে। রুদ্র পায়ে স্লাইড করা বন্ধ করলো, যার পরক্ষণে অধরা আবার মাথা তুলে তাকালো। রুদ্র আবারও চুমু ইশারা করলো। আরিফ নেওয়াজ রুদ্রের দিকে তাকালেন। রুদ্র তাকে দেখে পিছলে হেসে দিল। আদনান নেওয়াজ রুদ্রর কানে কানে ফিসফিস করে বলল, বাপ আমার, চুপচাপ খেয়ে অন্য কোথাও গিয়ে চুমু দিস, এখন এটা পাবলিক প্লেস মনে কর। রুদ্র টেবিলের নিচ থেকে অধরার নাম্বারে কল দিল। অধরা ফোনটা ব্যাগে রেখেছিল। খাবার খেয়ে উঠে সোফায় গিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করলো। যখন দেখলো রুদ্রর নাম্বার তখন ফোনটা বন্ধ করে চলে এলো। আদ্র জিজ্ঞেস করলো, কল দিয়েছিল ধরলি না? জুই কল দিয়েছে, হয়তো অপেক্ষা করছে, তাড়াতাড়ি খেয়ে চল তাহলে। রুদ্র কুচকে আদ্রকে বলল, অধরা তোর সাথে যাবে? আদ্র কিছু বলার আগে অধরা বলল, আব্বু নিয়ে যাবে আজকে। রুদ্র নাটকীয় ভঙ্গিতে আরিফ নেওয়াজের দিকে তাকিয়ে বলল, মেজো আব্বু, তোমার না কাজের চাপ, তুমি কি করে ওকে নিয়ে যাবে? এর থেকে আমি ওকে নিয়ে যাই। আরিফ নেওয়াজ গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে নিয়ে যাও। অধরা কিছু বলল না। খাবার খেয়ে রুদ্র গাড়ির কাছে এসে দাঁড়ালো। সোহা আর রুদ্র আসছে একসাথে। দুজনে মনে হয় কিছু একটা যুক্তি করতে করতে আসছিল। 3জনই গাড়িতে উঠে বসলো। অধরা সোহার সাথে ব্যাক সিটে বসেছে। রুদ্র আসার সময় সোহাকে শিখিয়ে দিয়েছে ও যেন অধরাকে পুরোটার সময় কথায় ভুলিয়ে রাখে। সোহা তাই করলো, শুধু শুধু কত কথা বলছে। দেখতে দেখতে রুদ্র গাড়ি থামালো। অধরা বাহিরে তাকিয়ে বলল, এটা কোথায়? গাড়ি কি নষ্ট হলো নাকি? রুদ্র গাড়ি থেকে নামতে নামতে বলল, তোরা নাম গাড়ি থেকে। অধরা গাড়ি থেকে নেমে সামনে সাইনবোর্ড দেখলো, কাজী অফিস লিখা। অধরা ঢোক গিলে রুদ্রকে বলল, ভাইয়া কাজী অফিস কেন এলে? রুদ্র অধরার হাত ধরে বলল, কাজী অফিস মানুষ কিসের জন্য আসে? নিশ্চয় বিয়ে করতে। ভেতরে চল। অধরা শুকনো ঢোক গিলে রুদ্রর সাথে সাথে গেল ভেতরে। মনে প্রশ্ন জাগছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না অধরা। ভেতরে যেতে রুদ্রর একটা বন্ধুর নাম মেহেদি, ও এগিয়ে এসে বলল, বন্ধু এসেছিস? আই, সব রেডি, তোদেরই অপেক্ষা করছিলাম। রুদ্র আরো শক্ত করে অধরার হাতটা ধরে কাচের দরজাটা ঠেলে কাজী রুমে ঢুকলো। অধরা আশাবাদী হয়ে আছে যে রুদ্র ওকে বিয়ে করার জন্য এখানে এনেছে, কিন্তু বিয়ে করবে রুদ্রর বন্ধু মেহেদি। অধরা তা বুঝতে পেরে হাঁপ ছেড়ে রুদ্রর হাত টান দিল। রুদ্র একটু ঝুঁকতে অধরা ফিসফিস করে বলল, আপনার বন্ধু বিয়ে করবে, তাতে আমরা এখানে এসেছি কেন? কেন আবার? বিয়ে সাক্ষী হব আমরা দুজন। কি আমরা কেন? একটা বিয়ে হতে গেলে দুজনে সাক্ষী লাগে, আর একটা কাপলই তো আরেকটা কাপলে সম্পর্ক জোড়া লাগিয়ে দিবে। এটাই কি স্বাভাবিক নয়? মেহেদি আর ওই মেয়েটার বিবাহ বন্ধন আবদ্ধ হলো। এর বিয়ে সাক্ষী হলো রুদ্র আর অধরা। এর আধা ঘন্টা পরে অধরা আর সোয়াকে কলেজে নামিয়ে দিয়ে রুদ্র অফিসে চলে গেল। অফিসে আসতে আদ্র জিজ্ঞেস করলো, ভাইয়া এত দেরি হলো কেন তোমার? কাজী অফিসে গিয়েছিলাম একটু। আদ্র জিজ্ঞেস করলো, কেন? রুদ্র খোঁচা মেরে বলল, অধরা পড়া বোঝে না, তাই পড়া বোঝাতে কাজী অফিসে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এলাম, দেখি যদি মনটা ভালো হয়। বুঝছিসই তো আমি এসেছি না, তাই লেখাপড়া করছেই না। আদ্র আর পুনরায় প্রশ্ন করলো না। ওই দিন রাতে সোহা রুম থেকে বেরিয়ে বলেছিল পড়া বোঝাতে এসেছিল। এরপর থেকে রুদ্র এই এক কথা নিয়ে পড়ে আছে। আদ্র রুদ্রর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে ল্যাপটপ খুললো। আবার ফোনটা নিয়ে অধরাকে মেসেজ দিল, তোরা নাকি কাজী অফিসে গিয়েছিলে, বিয়ে করে ফেলেছিস তোরা, আমাকে জানালিও না। অধরা ক্লাসে থাকায় ফোনটা সাইলেন্ট করে রেখেছিল, তাই মেসেজ যে এসেছে ও টেরই পেল না। দুপুরে কলেজ ছুটির সময় অধরা ফোন বের করতে আদ্র মেসেজ দেখে লিখলো, না ভাইয়া বিয়ে করিনি আমরা, রুদ্র ভাইয়ার বন্ধু মেহেদি বিয়ে করলো, সেখানে সাক্ষী বানিয়েছে আমাদের। অধরা ফোন স্ক্রল করতে করতে এসে গেটের সামনে দাঁড়ালো। রুদ্র আগেই এসে দাঁড়িয়ে আছে, সাথে সাথে ফোনে কথা বলছেন। অধরা রুদ্রর আর চোখে মুচকি হেসে এগিয়ে এসে গাড়িতে উঠে বসলো। সাথে সোহাও, দুজনে ব্যাক সিটে বসেছে। এরপরে রুদ্র ফোনে কথা বলতে বলতে এসে গাড়িতে বসলো। কথা বলা শেষ করে গাড়ি স্টার্ট দিল। স্টিয়ারিংটা ধরে লুকিং গ্লাসে বারবার অধরার দিকে তাকাচ্ছিল। সোহা আবার মশকরা করে বলল, ভাইয়া আপুকে দেখার জন্য সারা জীবন পড়ে আছে, তুমি এখন সামনের দিকে ড্রাইভ করো, বাড়িতে যাবো আব্বু আম্মুর কাছে। রুদ্র সামনে তাকিয়ে মিনিট 5 ভালো করে ড্রাইভ করলো।
আবারও লুকিং গ্লাসে অধরাকে দেখলো। সোহা দেখার আগে আবার সামনে তাকালো, অতঃপর গম্ভীর গলায় গুনগুন করে গান ধরলো। টাল মাতাল মনটা কিছু তোমায় বলতে চায়, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। অধরা পেছন থেকে লুকিং গ্লাসে তাকিয়ে আছে রুদ্র চোখের দিকে। রুদ্র তাকালো। দুজনে চোখাচোখি হতে অধরা মিটমিট হাসতে হাসতে জানালার দিকে তাকালো। রুদ্র মিটমিট করে হেসে ঘাড় ঘুরিয়ে ড্রাইভে মনোযোগ দিল। রাতে সোহা চলে গেল ওর মায়ের ঘরে। ওর বাবা মা বসে কথা বলছিল রুকাইয়ার সাথে। সোহা সবার মাঝখানে গিয়ে ওর বাবা মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লো আর বলল, আম্মু ঘুমিয়ে পড়লে ডাকবে না কিন্তু, আমি এখানেই ঘুমাবো। নাজমা হেসে বললেন, ঠিক আছে ঘুমাও। আদনান নওয়াজ মেয়েকে বললেন, আমরা চেষ্টা করছি, যদি আশেপাশে একটা কলেজে ট্রান্সফার হতে পারি তোমার আম্মুকে এবার সাথে নিব না, তোমার সাথেই থাকবেন। সোহা উঠে বসে বলল, আব্বু সমস্যা নেই তো, আমি তো বাচ্চা না, আর বাড়ির সবাই তো আছে। কত মানুষ তো মেসে হোস্টেলে থাকে, আর আমি তো বাড়িতেই সবার সাথেই আছি। সবাই বেশি দেখাশোনা করে আমাকে, তুমি নিশ্চিন্তে থাকো। আর আম্মু এখানে থাকলে তোমার ওখানে অসুবিধা হবে। আদনান নওয়াজ বলল, দেখি ভেবেচিন্তে কি করা যায়। রুকাইয়া একটু পর চলে গেলেন। আদনান নওয়াজ শুয়ে পড়বেন বলে দরজা লাগিয়ে বিছানায় এসে বসলেন। তখন রুদ্রের মেসেজ পেল একটা। মেসেজটা দেখে রুম থেকে বেরিয়ে যেতে যেতে নাজমাকে বললেন, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি আসছি। আদনান নওয়াজ ড্রয়িং রুমে এসে রুদ্রর পাশে বসে বললেন, অফিস কেমন কাটলো আজকে? ভালোই। তোরাই ভালো ভালো একসাথে থাকতে পারি, কেন যে চাকরি করতে গেলাম দূরে দূরে থাকা লাগছে, আবার কাছে চলে আসবে। চিন্তা করো না তো, এত ভালো চাকরিই তো করছো। চলো একটু বাহিরের দিকে যাই, কথা আছে তোমার সাথে। আদনান নওয়াজ উঠে দাঁড়ালেন। রুদ্র তাকে ধরে নিয়ে গেল বাহিরের দিকে। আদনান নওয়াজ বলল, বল এখন। চাচ্চু সোহাকে বিয়ে দেবে এখন? বয়স আর কতই, এইচএসসিটা শেষ করুক। চাচ্চু তোমার মেয়ে যদি শুনো প্রেম করছে, তখন এটা তো প্রেম করার বয়সী, করছে, আমরাও দেখবো ছেলে কেমন। সোহা প্রেম করছে চাচ্চু, ছেলেকে দেখেছিস? রুদ্র বলল, ছেলেটা আর কেউ নয়, আমারই ছোট ভাই আদ্র। আদনান নওয়াজ কপালে ভাঁজ ফেলে বলল, মজা করছিস? যা, মজা না, আমি ওদের কেসটা ধরেছি, আর ওদের প্রেমের ওকলাতি করে ও ধরা। আদনান নওয়াজ অবাক কণ্ঠে বলল, তাই নাকি? এখন বলো তুমি কি চাও? ওদের সম্পর্ক মানবে? আমার কাছে ডিরেক্ট আনসার দিবে। আদনান নওয়াজ ভাবুক গলা বলল, এতক্ষণে তো চিন্তা ধরিয়ে দিলি বাপ। আমি মানলাম, তারপর তোর বাবা যদি না মানে? মানবে মানবে, আমি আছি, চিন্তা করো না। এখন একটা কাজ করতে হবে তোমাকে। কি কাজ? প্রথমত তুমি কাউকে এই কথা আগেই বলবে না, ছোট আম্মুকেও না। ঠিক আছে, বিশ্বাস রাখ, বলবো না। কি কাজ সেটা বল। রুদ্র বলল, তুমি যেদিন চলে যাবে তার আগের রাতে হুট করে সোহাকে বলবে তোমাদের সাথে যেতে। এমন ভাবে বলবে যেন ও যেতে এক প্রকার বাধ্যই হয়। এরপরে দুদিন পরে বাড়িতে বলবে সোহাকে ওখানেই রাখবে। এরপরে আদ্রকে পরে দেখবে আদ্র কি করে। আদনান নওয়াজ রুদ্রর পিঠে চাপড় মেরে বলল, বাপ তোর বুদ্ধি আছে বলা যায়। রুদ্র আবারও বলল, তুমি কিন্তু কাউকে বলবে না, ওই অধরার ওকলাতি বের করব। আদনান নওয়াজ হেসে হেসে বলল, নিজের বউয়ের বিপক্ষে যাস না, পরে বুঝবি এর মজা কি। ঠিক তখন গেট দিয়ে বাড়িতে ঢুকলেন আরমান নওয়াজ, আরিফ নওয়াজ। দুজনে এগিয়ে এসে এলেন রুদ্রর কাছে। আরিফ নওয়াজ আদনান নওয়াজের কাঁধে হাত রেখে বললেন, মনে হচ্ছে গভীর আলোচনা। তেমন কিছুই না রে। আরিফ নওয়াজ রুদ্রকে বলল, রুদ্র কালকে অধরাকে নিয়ে শপিং এ যেও। আদনান নওয়াজ বললেন, কিসের শপিং এ যাবে ওরা? আরিফ নওয়াজ বলল, বিয়ের শপিং। দুজনের গায়ে হলুদ থেকে বিয়ের রিসিপশন পর্যন্ত যা যা লাগবে কিনে ফেলো। রুদ্র খুশি হলো, মনে মনে বলল, রুদ্র তুই অবশেষে বউ পাবি। শ্বশুরাব্বুকে থ্যাংক ইউ। রুদ্র খুশিতে যে কি করবে বুঝতে পারছে না। এরপরে হেসে আরিফ নওয়াজকে বলল, তোমার মেয়েকে জানিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আর অফিসে বিয়ের পরে যাব, টাটা। বলেই রুদ্র চলে গেল। ওর কথায় তিনজনই হাসলো। আদনান নওয়াজকে বললেন, কয়েকদিনের জন্য ছুটি নে ভাই, বিয়ের পরে যাবি কলেজে। দেখছি ভাইজান। রুদ্র অধরার রুমের সামনে এসে জোরে জোরে ধাক্কাচ্ছে। অধরা তাড়াহুড়ো করে এসে দরজা খুলে দিল। রুদ্র পিছলে একটা হাসি দিয়ে বলল, কি করছিলি? শুয়ে পড়বো। আমাকে রেখেই? অধরা মস্করা করে বলল, তাহলে আসুন, আমিও আপনার অপেক্ষায় করছিলাম। রুদ্র পট করে এগিয়ে ভেতরে ঢুকলো। এরপরে প্রতিবারের মতো অধরার বিছানায় শুয়ে বলল, শ্বশুরাব্বু মানে তোর আতঙ্ক নামের ভাবটা, সে আমাকে বলল কালকে থেকে যেন বিয়ে শপিং শুরু করে দিই। অধরা বুকে হাত গুজে দাঁড়িয়ে বলল, করবো না বিয়ে আপনাকে? কেন? আপনি আমাকে বলেছেন আপনার ঘরে না যেতে। আপনি যদি বিয়ে করেন তাহলে তো আপনার ঘরে যেতে হবে, আর আমি অপমানিত জায়গায় ফিরে যাইনি। রুদ্র উঠে বসে বলল, তুই এখনো সেই কথা নিয়ে পড়ে আসিস? এমনিই বলেছিলাম রে। অধরা এগিয়ে এসে বলল, মোটেও এমনি এমনি বলবেন না, আপনি বড় আম্মুর সামনে বলেছেন, ধমক দিয়ে বলেছেন। রুদ্র সেই কথা গায়ে নিল না, যেন ও মজা করেই বলেছে। রুদ্র হাত বাড়িয়ে অধরাকে হেঁচকা টান দিল, যেন অধরা ওর গায়ের উপরই পড়ে, আর তাই পড়ল। অধরা রুদ্রের উপর পড়ে যেতে রুদ্র অধরাকে জড়িয়ে ধরে বলল, একটু ধমক না হয়ে দিয়েছি, তাই
তাই রাগ করে থাকতে হবে? আয় একটু আদর করে দে। অধরা ঝাড়ি মেরে বলল, অসভ্য লোক ছাড়ুন। এভাবে রাতের বেলা একটা মেয়ের রুমে আসতে লজ্জা করে না? আবার কুপ্রস্তাব দিচ্ছেন, আগে বিয়ে করুন তারপর বলবেন। রুদ্র অবাক কণ্ঠে বলল, তুই বিয়ের জন্য তাড়াহুড়ো করছিস? আগে ভাবতাম শুধু আমিই এমন তাড়াহুড়ো করছি, আসলে তুইও আমার মতোই। কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই অধরা বলল, উফ, সবসময় বেশি কথা বলেন, সরুন তো সরুন। অধরা ওঠার চেষ্টা করেছে, কিন্তু রুদ্র ওর কোমর পেঁচিয়ে ধরে আছে। ঠিক তখনই হড়মুড়িয়ে রুমে ঢুকতে চেয়েছিল আদনান নেওয়াজ। রুদ্রকে ডাকতেই এসেছে। ওদের এমন ইঁদুর বিড়ালের মতো ঝগড়া দেখে বিষম খেয়ে অমনি বেরিয়ে গেল। অধরা ওর ছোট চাচ্চুকে বেরিয়ে যেতে দেখে দাঁতে দাঁত চেপে বলল, ছোট চাচ্চু দেখে গেল এবার তো ছাড়ুন। কি ভাবলো উনি আল্লাহই জানে। রুদ্র ছেড়ে দিয়ে শয়তানি করে বলল, যা, ধরবই না তোকে, বিয়ের পরেই ধরবো। অধরা উঠে বসে বালিশ ছুঁড়ে মেরে বলল, অসভ্য লোক, এখন বলে ধরবই না, বিয়ের পরে ছুতেও দিব না। রুদ্র মুখ বাঁকিয়ে বলে, আমাকে কি বাংলা সিনেমা নায়ক পেয়েছিস? তুই ছুতে দিবি না আর আমি ঘর থেকে বেরিয়ে মদ খেয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো? অসম্ভব। এই রুদ্র নেওয়াজ নিজের জিনিস আদায় করবেই। অধরা উঠে গিয়ে আশেপাশে তাকিয়ে বলল, ঝাড়ুটা যে কই রেখেছি? রুদ্র বিছানা থেকে নেমে দৌড়েই চলে গেল। অধরা বেশ রেগে আছে, আর রাগানো ঠিক হবে না। রুদ্র চলে যেতে অধরা রাগে ফুঁসতে ফুঁসতে দরজা লাগিয়ে দিল। পরের দিন দুপুরবেলা আরিফ নেওয়াজ অফিসে ছিলেন। তখন ডেলিভারি ম্যান কল দিল। আরিফ নেওয়াজ টাকা ফোন পে করে দিয়ে পার্সেলটা দারোয়ানের কাছে দিয়ে যেতে বললেন। ডেলিভারি ম্যান তাই করলো। এরপর আরিফ নেওয়াজ অধরাকে কল দিয়ে বললেন, কি করছো আম্মু? শপিং থেকে ফিরলাম আব্বু, আবার সন্ধ্যায় নিয়ে যাবে। তুমি কি করছো? কাজ করছিলাম। শোনো, তোমার কি যেন পার্সেল, সেটা মাত্রই দিয়ে গিয়েছে দারোয়ানের কাছে। ও দিয়ে গিয়েছে? আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা যাও, আর পার্সেল নিয়ে কল দিও, একটু কথা বলবো। ঠিক আছে। অধরা ফোনটা নিয়ে বের হলো রুম থেকে। এরপরে চলে গেল দারোয়ানের কাছে। এর মাঝে আরিফ নেওয়াজ নিজেই কল দিলেন অধরাকে, কারণ এরপরে আর কথা বলার সুযোগ পাবেন না, মিটিং আছে একটা। এইদিকে অধরা কলটা রিসিভ করে কাঁধ আর কানের মাঝখানে ঠেকিয়ে পার্সেলটা খুলতে লাগলো। হ্যাঁ আব্বু বলো। ঠিক তখনই হলুদ রঙের থ্রি পিস পরা একটা মেয়ে এসে দাঁড়ালো। এই যুগে মডার্ন মেয়েও বলা যায়, চুলগুলো আবার কালার করা। অধরাকে জিজ্ঞেস করলো, হাই। অধরা ফোনটা কান থেকে নামিয়ে বলল, হ্যালো। মেয়েটা বাড়ির সাইনবোর্ডে ইশারা করে বলল, এটা তো নেওয়াজ বাড়ি। কাউকে দরকার? আসলে এটা কি রুদ্রর বাড়ি? হ্যাঁ। ও ভিতরে আছে? অধরা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কি দরকার ওকে? আর আপনার পরিচয় কি? মেয়েটা হেসে বলল, আমার নাম সুনয়না, নয়না বলেই ডাকে সবাই। আমি রুদ্রকে খুঁজছিলাম। অধরা শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি দরকার সেটা বলুন। নয়না ভাবলো এটা হয়তো রুদ্রর কোনো কাজিন হবে। এই মেয়ের কাছে এটা সেটা বললে হয়তো বিশ্বাসও করে নেবে, তাই একটু নাটকীয় ভঙ্গিতে বলল, আমি আর রুদ্র একসাথে থেকেছি লন্ডন, দুজন দুজনকে ভালোবাসে। ও রিসেন্টলি দেশে এসে ফোন টোন সব বন্ধ করে রেখেছে, তাই আমার এই পর্যন্ত আসা। দারোয়ান কিছু বলার জন্য প্রস্তুত হলো। অধরা হাত ইশারা করে থামিয়ে দিয়ে নায়রাকে বলল, আপনি যে এসব বলছেন এর কি কোনো সত্যটা বা প্রমাণ আছে? উত্তরে নয়রা বলল, আপনার কি মনে হয় আমি সেই লন্ডন থেকে এই পর্যন্ত এসে মিথ্যা বলবো? আর প্রমাণ সেগুলো আপনাকে কেন বলবো বা দেখাবো? সেটা আমার আর রুদ্র পার্সোনাল বিষয়। ও এলেই বলবে আমি কে, রুদ্র আছে কিনা সেটা বলুন। রুদ্রকে নিয়ে এত কনফিডেন্স হয়ে কথাগুলো শুনে অধরা শক্তপোক্ত মুখশ্রী মলিন হলো, চোখেও পানি চলে এলো, মস্তিষ্ক কিছু ঢুকছে না। দারোয়ান অধরাকে খেয়াল করে নায়রাকে বলল, এই মেয়ে, তুমি জানো না কি বললে? তুমি যদি রুদ্রকে ভালোবাসতে তাহলে ও কেন দেশে এলো? মানে একটা কথা বানিয়ে বানিয়ে বললেই হলো, তাই না? ফালতু ফালতু সময় নষ্ট করো না, যাও তো। নয়রা উত্তেজিত হয়ে বলল, আপনার মনে হয় আমি মিথ্যা বলছি? ডাকুন রুদ্রকে। দারোয়ান জোরে ধমক দিয়ে বলল, এই যা তো, অসহ্য তোমার কথাবার্তা। নয়রা অপমানিত হয়ে চলে গেল। সামনে গাড়ি রেখে এসেছিল সেটাই উঠে চলে গেল। এদিকে অধরা দারোয়ানের চেয়ারটায় বসে পড়লো, চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। দারোয়ান এসে অধরার মাথায় হাত রেখে বলল, মামুনি কেঁদো না। আরিফ নেওয়াজ সবই শুনেছেন, কারণ সেই মুহূর্তে অধরা কলটা কাটেনি, তিনিও কৌতূহল নিয়ে শুনছেন। তার উপরে মেয়ের কাদা শব্দ পেয়ে আরিফ নেওয়াজের মেজাজ তিরিক্ষে উঠে গিয়েছে। তিনি চোয়াল শক্ত করে সেই মুহূর্তে কলটা কেটে দিয়ে কেবিন থেকে বেরোলেন। আরিফ নেওয়াজ কেবিন থেকে বেরোলেন। সামনে কে ছিল না ছিল কাউকে দেখার প্রয়োজনও মনে করলেন না। এই মুহূর্তে মেয়েই তার সব। আদ্র সামনে এসে বলল, মেজো আপু বেরোচ্ছ কোথাও? এখনই তো মিটিং শুরু হবে। আরিফ নেওয়াজ গম্ভীর শ্বাস ছেড়ে বলল, আদ্র তোমরা ম্যানেজ করে নাও। মানে কি বলছো? তোমার থাকাটা ইম্পর্টেন্ট। আরিফ নেওয়াজ হনহন করে বেরিয়ে গেলেন। পার্কিংয়ে এসে নিজের গাড়ি নিয়ে চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। তখনই চোয়ালে শক্ত করেই গাড়ির স্টিয়ারিং ধরে আছেন। এখন তার কাছে কোনো মিটিং গুরুত্বপূর্ণ নয়, আর না কিছু হবে। তার মেয়ে কাঁদছে, যেই মেয়েকে নিজে কোনোদিন কাঁদতে দেননি, একটা ধমকও দিয়ে দেননি, সেই মেয়ের চোখে পানি। তার দিন দুনিয়া কোনো চিন্তা নেই, তার মেয়ের কাছে পৌঁছাতে পারলেই হয় এখন। আরিফ নেওয়াজ দ্রুত ড্রাইভ করলেন। এদিকে অধরা চোখ মুছে উঠে দাঁড়িয়ে দারোয়ানকে বলেন, আঙ্কেল তুমি কিন্তু কাউকে বলবে না। কিন্তু মামুনি, ওই যে মেয়ে যা বলে গেল রুদ্রকে জানাতে হবে না? জাহান্নামে যাক ওই মেয়ে, রুদ্র ভাই অমর না, তুমি কাউকে বলবে না, ঠিক আছে? অধরা বাড়িতে ঢুকলো। রুদ্র নিচে নামছিল। অধরা ওকে দেখে নয়রার কথাগুলো মাথায় এলো। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রুদ্র ভ্রু কুঁচকে ভাবছিল, এই মেয়ের
দুজনের মাঝে মাঝে কি হয়, এই ভালো এই আবার বিড়ালের মতো মুখ করে রাখে। আর কিছুক্ষণ পরে আরিফ নেওয়াজ বাড়িতে ঢুকলেন। অনিমাকে সামনে দেখে জোর গলায় বললেন, অধরা কোথায়? অনিমা কয়েক সেকেন্ড সময় নিয়ে বললেন, ওর ওর রুমে তো। মানে মেয়ে কোথায় থাকে কি করে খেয়াল থাকে না নাকি? সারাদিন করোটা কি? মেয়ের খবর থাকে না তোমার কাছে? অনিমা বুঝতে পারছে না তার এমন রাগের কারণ কি। কিছু যে বলবেন তারও সুযোগ দিল না আরিফ নেওয়াজ। গটগট করে উপরে চলে গেলেন। আরিফ নেওয়াজ অধরা রুমের সামনে এসে কয়েকটা বড় বড় শ্বাস নিলেন। এরপর স্বাভাবিক কণ্ঠে ডাকলেন, অধরা মা, অধরা মা। ধরা উবু হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কাঁদছিল। বাবার কণ্ঠ পেয়ে তড়িৎ বেগে উঠে বসে চোখ মুছে স্বাভাবিক হয়ে নিল। এরপরে মুখে হাসি এনে দরজা খুলে দাঁড়ালো আর বলল, আব্বু তুমি চলে এসেছো? ওহ, তুমি তো তখন কল দিতে বলেছিলে, আমি না দিলামই না। কিছু বলবে আব্বু? আরিফ নেওয়াজ গভীর শ্বাস ছেড়ে বললেন, তুমি ঠিক আছো? অধরা মলিন হেসে বলল, হ্যাঁ ঠিক আছে। আব্বু হঠাৎ এমন কথা? আরিফ নেওয়াজ বললেন, ওই আসলে কেন যেন মনে হলো তুমি ঠিক নেই। আর তুমি কাঁদছিলে, চোখে পানি কেন? অধরা গলা থেকে কথা বের হতে চাইছিল না। ওর মনে খুঁতখুত লাগছে। ওর বাবা তখন কি কি কলে ছিল? কথাগুলো শুনেই কি এমন তাড়াহুড়ো করে চলে এসেছে? অধরা ওর বাবাকে জড়িয়ে ধরলো, কাঁদতেও পারছে না। আরিফ নেওয়াজ মেয়েকে সোজা করে বলল, এনি প্রবলেম? তুমি অফিসে যাবে না নাকি? সবাই চলে এসেছে, আমি একা চলে এসেছি, আর যাবো না আজকে। ওহ, তাহলে ফ্রেশ হয়ে নাও। আরিফ নেওয়াজ কয়েক সেকেন্ড ভেবে বললেন, তুমি যে তখন ওই মেয়ের সাথে কথা বললে সেগুলো আমি শুনেছি, তুমি কি সেটার জন্যই কাঁদছো? অধরা কান্না আর আটকে রাখতে পারলো না, কাঁদতে কাঁদতে এসে বাবাকে জড়িয়ে ধরলো। এক প্রকার ভয়ে কাঁদতে কাঁদতে বললো, আব্বু, রুদ্র ভাই ওই মেয়েকে ভালোবাসে না। তুমি কিন্তু তার উপরে রেগে যাবে না, ওই মেয়ে ভালো না। ওই দিন ওই মেয়ের সাথে রুদ্রভাই কথা বলছিল, রুদ্রভাই ওই মেয়েকে বলেছে সে আমাকে ভালোবাসে। এটা শুনে মেয়েটা বলে যে সে দেশে আসবে, আর এসেছেও। রুদ্রভাই ওকে ভালোবাসে না, তুমি ওনার উপর রেগে যেও না প্লিজ। আরিফ নেওয়াজ মেয়েকে সোজা করে শুধালো, কাঁদছো কেন? কিছুই তো হয়নি। ওই মেয়ে ভালো না, ভালো হলে কি এমন করে আসতে পারতো? রুদ্র কি বলেছে যে ওই মেয়েকে ভালোবাসে? আর যদি ভালোই বাসে তাহলে কেন আসবে এখানে? আমি রুদ্রের সাথে কথা বলবো, আমি রেগে যাব না, প্রমিস। আব্বু আমি বলছি রুদ্র ওই মেয়েকে ভালোবাসে না। আমাকে ওই ইফতি বলেছে রুদ্র আমাকেই ভালোবাসে। ওসব ছাড়ো, ওই মেয়েকে দেখো তোমার সামনে আনবো। আমার মেয়েকে এরকম করে কথা বলা আমি তো মেনে নিব না। আর রুদ্র ওই রকম না মা, নিশ্চয়ই ওই মেয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে, তাই ওই মেয়ে এখানে এসেছে। যদি আমার কাছে রুদ্রকে সন্দেহ হতো তাহলে আমি চুপ করে থাকতাম না, নিশ্চয়ই উল্টাপাল্টা বাঁধিয়ে দিতাম। রুদ্র অধরার রুমের সামনে দাঁড়িয়ে সবই শুনলো। এগিয়ে এসে বলল, কি হয়েছে মেজো আপু? আরিফ নেওয়াজ পেছন ফিরে রুদ্রকে কিছু বলবে, তখন রুদ্রের ফোন বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখলো আরমান নেওয়াজ কল দিয়েছে। রিসিভ করলো। হ্যালো বাবা, কোথায় তুমি? আমি বাড়িতে। একটু এসো অফিসে, তোমার মেজো আপু চলে গিয়েছে, তোমাকে এখানে দরকার। ঠিক আছে আসছি। রুদ্র ফোন রেখে আরিফ নেওয়াজকে বললো, কি হয়েছে মেজো আপু? অধরা কাঁদছে কেন? আরিফ নেওয়াজ বললো, তেমন কিছু না, তুমি অফিসে যাও। আর আমি এখন যাব না, অফিস থেকে ফিরে এসো সব বলবো। এখনই বলো মেজো আপু। আর তুমি কাঁদছিলে কেন? কে এসেছিল? কোন মেয়ে এসেছিল? কি বলেছে? আরিফ নেওয়াজ রুদ্রকে বললো, ওসব বলতে গেলে তোমার দেরি হবে রুদ্র। অধরা পরে না হয় বলবে। রুদ্র অধরার দিকে তাকিয়ে আরিফ নেওয়াজকে বললো, আমি আসছি, ওকে কাঁদতে মানা করো। ঠিক আছে যাও, ও কাঁদবে না। রুদ্র চিন্তিত হয়ে চলে গেল। আরিফ নেওয়াজ মলিন হেসে অধরাকে বললো, পাগলি মেয়ে, আমি রুদ্রকে বকবো না, তুমি ভয় পেও না, ফ্রেশ হও, এখন আসছি। আরিফ নেওয়াজ রুম থেকে বেরিয়ে গেলেন। নিজের রুমে যেতে যেতে বিড় করে বলেন, রুদ্র ভালো বলে চুপ আছি, না হলে এতক্ষণে নেওয়াজ বাড়িতে জুতো লাগিয়ে দিতাম। আর রইল ওই মেয়ে, ওই মেয়েকে যদি আমার মেয়ে পা ধরে মাপ না চাইয়েছে, আমিও আরিফ নেওয়াজ না। আরিফ নেওয়াজ রুমে ফিরে ওয়ালেট ফোনটা ছুঁড়ে মারলেন বিছানায়। কাভার খুলে শব্দ করে শার্ট বের নিয়ে এসে এসি বাড়িয়ে দিলেন। অনিমা বললেন, কি হয়েছে? শরীর খারাপ? শরীর খারাপ লাগছে আপনার? আরিফ নেওয়াজ হাতে থাকা শার্টটা অনিমাকে দিয়ে বলল, আয়রন করে দাও। শার্ট আয়রন করাই? অনিমা বলতে গিয়ে বললেন। চুপচাপ শার্টটা নিয়ে আয়রন করে দিল। আরিফ নেওয়াজ সেই শার্ট আর পরলেন না, অন্য একটা শার্ট পরে রুম থেকে বেরিয়ে গেলেন। অনিমা ফোঁস করে শ্বাস ছেড়ে আয়রন করা শার্টটা কাভারে তুলে রাখলেন। ঘটনাটা নতুন না, রাগ করলে তিনি এমন করেন। অনিমাও জেনে শুনে চুপ থাকেন। সন্ধ্যার আগ দিয়ে অধরা এলো রুদ্রের রুমে। ও এখনো আসেনি। অধরা রুদ্রকে না পেয়ে রুম থেকে বেরিয়ে যেতে রুকাইয়া সামনে এলো। অধরা জিজ্ঞেস করলো, বড় আম্মু তোমার ছেলে আসেনি এখনো? না রে। ও। সন্ধ্যায় আরমান নেওয়াজ রুদ্র আর আদ্র বাড়িতে ঢুকলো। গেটের দারোয়ান এসে রুদ্রকে ডেকে বলল, রুদ্র তোমার সাথে কথা আছে, একটু শুনে যাও তো। একটু পরে আসছি আঙ্কেল। না এখনই বলতে চাই, গুরুত্বপূর্ণ। রুদ্র অনীহা জানালো, কারণ এখন বাড়িতে ঢুকে অধরার সাথে কথা বলবে। ওর মনে এই নিয়ে অস্থিরতা কম নয়। আরমান নেওয়াজ আর আদ্র চলে গেল ভিতরে। আর রুদ্র দারোয়ানের সামনে এসে বলল, হ্যাঁ আঙ্কেল বলো। দুপুরে অধরা আমার কাছে আসে পার্সেল নিতে, তখন একটা মেয়ে এসেছিল, নাম সুনয়না বলল। রুদ্র সাথে সাথে জিজ্ঞেস করলো, তারপর মেয়েটা কিছু বলেছে অধরাকে? মেয়েটা তোমার কথা জিজ্ঞেস করেছিল অধরাকে। অধরা মেয়েটার পরিচয় জানতে চাইলে মেয়েটা আমি আর রুদ্র লন্ডনে একসাথে পড়াশোনা করেছি, দুজন দুজনকে ভালোবাসি। অধরা এই কথা শোনার পরে বিশ্বাস করে। মেয়েটার কাছে প্রমাণ চেয়েছে। এরপর মেয়েটা বলে যে আমি কেন তোমাকে প্রমাণ দেখাবো, সেটা আমার আর রুদ্র পার্সোনাল ব্যাপার, রুদ্রকেই গিয়ে জিজ্ঞেস করো আমি কে। অধরা অতটা কষ্টও পায়নি, তবে শেষে যখন বলল তোমাকে কেন বলবো, তুমি কে, তারপর কষ্ট পেয়েছে। রুদ্র কপালে বৃদ্ধাঙ্গুল ঠেকিয়ে বলল, ও মাই গড, এত দূর এসে গিয়েছে ওই বেয়াদবটা। দারোয়ান বলল, এরপরে না অধরা মামনি অনেক কেঁদেছে, মনে হয় আরিফ ভাইও জানে। রুদ্র রাগে কি করবে বুঝতে পারছে না। আপাতত অধরার কাছে যাওয়াই ওর প্রথম কাজ। ও হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো।
এরপরে স্বাভাবিকভাবে উপরে উঠে অধরা রুমে এলো। তার আগে আরিফ নেওয়াজ বের হয়ে গিয়েছে। রুদ্র রুমে ঢুকে সোজা ব্যালকনিতে চলে গেল। অধরা সেখানেই বসে আছে। এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যে রুদ্রকে কি বলবে ওর জানা নেই। অধরা উঠে দাঁড়ালো রুদ্রকে দেখে। অধরা কিছু বলার আগে রুদ্র বলল, নয়রা এসেছিল, আমাকে জানাসনি কেন? অধরা নিচে তাকিয়ে বলল, আপনি অফিসে গেলেন তাই বলিনি। রুদ্র পরপর বলল, তুই কি ভাবছিস না ভাবছিস সেগুলো নিয়ে আমি প্রশ্ন করব না। আমি বলবো ও যা বলেছে এর কিছুই সত্যি নয়। ও জাস্ট আমাকে পাওয়ার জন্য এমন কথা বলেছে। অধরা রুদ্রকে খুব বিশ্বাস করে, জানতো এমন কিছুই হবে না। আর রুদ্র এগিয়ে এসে অধরার দু গালে হাত ঠেকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এই তুই কি সন্দেহ করিস আমাকে? বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসি, শুধুই তোকে। এর আগে কেউ আমার জীবনে ভালোবাসা হয়ে আসেনি। তুই আমার প্রথম আর শেষ ভালোবাসা। তুই আমাকে সন্দেহ করিস না, আমার সহ্য হবে না, আমি মরে যাব। রুদ্র শেষের কথাটা শুনে অধরা বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সাথে সাথে ডান হাতটা তুলে রুদ্রের মুখ চাপিয়ে নিচু কণ্ঠে বলল, মরার কথা বলবেন না, যদি বলেন তাহলে বিয়ে করবো না আপনাকে। রুদ্র খুব শক্ত করে অধরাকে জড়িয়ে ধরলো, যেন কোথাও পালাতে না পারে। অধরা রুদ্রের পিঠে হাত রাখলো। রুদ্র চোখ বন্ধ করে বলল, একটু জড়িয়ে ধরে থাকি, খুব ক্লান্ত লাগছে রে, সরে যেতে বলিস না প্লিজ। রুদ্র রুমে ফিরে সাবান নিয়ে বের হলো, শুধু টাওয়ার পরে। ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ থেকে নয়রার নাম্বারটা ব্লক থেকে ছাড়িয়ে কল দিল। নয়রা রুদ্রর কল পেয়ে তো মহা খুশি। নয়রা বলল, হ্যালো রুদ্র, তুমি কল দিয়েছ? দিতেই হলো। কই তুমি? রুদ্র ডিরেক্ট তুই করে বলল। নয়রা সেটা মেনেই নিল না, বলল, আমি বাড়িতে। রুদ্র বলল, বাড়ির ঠিকানাটা দে। কেন, কি করবে? রুদ্র মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলল, তুই যে আমার বাড়িতে এসে আমার কাজিনকে বলেছিস তুই নাকি আমাকে ভালোবাসিস, সেটা আবার আমার কাজিন এসে বাড়িতে বলে দিয়েছে। বাড়ির সবাই তো তোকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। তুই বাড়ির ঠিকানাটা দে, আমরা মিষ্টি নিয়ে আসছি। নয়রা খুশিতে অজ্ঞান হওয়ার পর্যায়ে আশপাশ শুরু করে বলল, তুমি আসবে? আমি এখনই বাড়িতে বলছি, আর ঠিকানাটা এখনই পাঠিয়ে দিচ্ছি, ওকে। নয়রা কিছু বলার আগে রুদ্র মুখের উপর কলটা কেটে দিল। এরপরে কল দিল অধরাকে। হ্যালো অধরা, বলো। রেডি হো, ঘুরতে যাবো। শ্বশুরাব্বুর থেকে পারমিশন নিয়ে নিয়েছি। ঠিক আছে, রেডি হচ্ছে। রুদ্র কল কেটে দিয়ে টাওয়াল পরা অবস্থায় চলে গেল আরিফ নেওয়াজের ঘরে। আরিফ নেওয়াজ বিছানায় বসে ফোন স্ক্রল করলো। রুদ্র তাকে বলল, মেজবাবু, একটা জায়গায় যাবো, রেডি হয়ে না। আরিফ নেওয়াজ কপাল কুঁচকে বলেন, কোথায়? নায়রার বাসায়। আরিফ আরিফ নেওয়ার সাথে সাথে বলে, ঠিক আছে, রেডি হচ্ছি, একটু তাড়াতাড়ি করো। এই বলে রুদ্র এগিয়ে এসে পিছলে হেসে বলল, আমার বউ মানে তোমার মেয়েকেও বলেছি রেডি হচ্ছে। আরিফ নেওয়াজ গলা খাটিয়ে দিয়ে বলল, ঠিক আছে, নিয়ে চলো। পরপর আরিফ নেওয়াজ দাঁতে দাঁত চেপে বললেন, ওই মেয়েকে যদি আমার মেয়ের পায়ের সামনে না বসাতে পেরেছি আজকে। ও রুদ্র এই কথা শুনে বলল, চলো একসাথে মিশন সাকসেস করব, সাথে বাবাকেও নিতে হবে। আরিফ নেওয়াজ বলল, তাই করো। রুদ্র রেডি হচ্ছে। অধরা এসে ওর রুমে বাহিরে দাঁড়িয়ে আছে। রুদ্র আয়নায় দেখলো অধরা রুমের বাহিরে দাঁড়িয়ে আছে। রুদ্র ডাক দিল, অধরা রুমে আয়। অধরা মিনমিন করে বলল, এই রুম থেকে অপমান করে বের করে দিয়েছিলেন, আর অপমানিত জায়গা আমি দ্বিতীয়বার যাব, অসম্ভব। রুদ্র এগিয়ে এসে ধমক দিয়ে বলল, এত জেদ কেন রে? রুমে আয়। যাব না, আপনি রেডি হয়ে আসুন। তুই ভেতরে এলে রেডি হব, না হলে এভাবেই দাঁড়িয়ে থাকবো। থাকুন, তবুও আমি যাব না। রুদ্র বিছানায় এসে বসলো। এরপর শুয়ে মোবাইল হাতে নিয়ে নিয়ে বলল, না এলে এভাবেই দাঁড়িয়ে থাক। আমার কি, আমি শুয়ে পড়েছি, এখনই ঘুমাবো, যা। অধরা রাগ চেপে চেপে দাঁড়িয়ে রইল। রুকাইয়া এগিয়ে এসে বলল, কি রে অধরা, বাইরে দাঁড়িয়েছিস কেন? আবার রেডি হয়েছিস? কোথাও যাবি নাকি? তোমার ছেলে বাইরে নিয়ে যাবে বলছে, আমি রেডি হয়ে এসেছি, এখন তোমার ছেলে শুয়ে পড়েছে। রুদ্র গলা উঁচিয়ে বলল, না, মিথ্যা কথা, আমি বলেছি রুমে আয়। বলে যে আপনি বলেছিলেন না রুমে না আসতে, তাই যাব না। এরপরে দুবার বলেছি রুমে আসতে, ও আসেনি, তাই আমি শুয়ে পড়েছি। রুকাইয়া অধরাকে যেতে বলল। ও বলল, বড় আম্মু, আমি যাব না, উনি আমাকে সেদিন কিরকম করলো। রুকাইয়া অধরাকে বলল, তুই নিচে যা, আমি ওকে পাঠাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসতে বলো, না হলে আমি হিজাব বোরকা খুলে পড়তে বসবো। অধরা চলে গেল। রুকাইয়া এগিয়ে এসে রুদ্রকে কান ধরে বলল, মেয়েটার সাথে সবসময় এমন করো না, ভালো করে বুঝিয়ে বললেই তো শুনে। উফ মা, কান ছাড়ো। রুকাইয়া কান ছেড়ে দিয়ে বলি, ওর সাথে রেগে যাওয়ার কথা বলিস কেন? ওকে ভালো করে নরম করে বললেই ও শুনে। আমি তা জানি, কিন্তু ওর রুমে আসছিল না, তাই শুয়ে পড়েছিলাম। অতঃপর রুদ্র কথা বলতে বলতে উঠে ওয়ালেট ফোন পকেটে ভরল, আর গাড়ির চাবি হাতে নিয়ে হেসে বলল, রুম থেকে যখন অপমান করে বের করে দিয়েছি, একেবারে সম্মানের সাথে বউ করে রুমে আনবো। রুকাইয়া বলল, একটু তাড়াতাড়ি কর, বুড়ো হয়ে গেলাম। রুদ্র যেতে যেতে বলল, আয়োজন শুরু করে দাও। আমি কি আর নিজের বিয়ে নিজে আয়োজন করতে পারি? লজ্জা লাগে যে। রুকাইয়া ফিক করে হেসে দিলেন। এরপরে রুদ্রের সাথে কথা বলতে বলতে নিচে এলেন। অধরা সদর দরজার কাছে গিয়ে মুখ ভার করে দাঁড়িয়েছিলেন। রুদ্র এসে পেছন থেকে চোখ ধরে রইল। অধরা ঝাড়ি মেরে বলল, এখন তো ঠিকই এলেন আবার, আর শুধু শুধু তখন শুয়ে পড়লেন। রুদ্র চোখ ছেড়ে দিয়ে সামনে এসে অবাক, বুঝলি কি করে আমি এসেছি, কেমন করে আবার? শরীরের মধ্যে এক গাদা পারফিউম মেরে এসেছেন। রুকাইয়া মুখ টিপে হাসছে। আদ্র এগিয়ে এসে অধরাকে বলল, থাক বোন, আর রাগ করিস না, ঘুরে আয়, রাগ করলে চুল পাকে। অধরা ধুমধাম করে আদ্রর পিঠে কিল মারল। আদ্র পিঠে হাত দিয়ে কিছু বলতে নিলে রুদ্র অধরাকে নিয়ে যেতে যেতে বলল, চল তাড়াতাড়ি, না হলে আদ্র মারবে তোকে। অধরা যেতে যেতে বলল, মারুক, আমিও দিব। রুদ্র দাঁড়িয়ে গিয়ে বলল, আচ্ছা তুই আমার ভাইকে মারিস কেন বলতো? কই মেরেছি? আমি দেখেছি তুই যখন তখন ওকে মারিস। অধরা অবলীলা বলল, ও আমার ভাই, তাই মারি ওকে। ও কি কম মারে আমাকে? রুদ্র হেসে বলল, আদ্র না হয় তোর ভাই, তাহলে আমি কে তোর?
অধরা বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়ে বলল, আদ্র ভাই আমার ভাই, আপন ভাই, আর আপনি আমার চাচার ছেলে। উফ, চাচার ছেলে? তাহলে কি সম্পর্ক হই? চাচাতো ভাই। রুদ্র মাথা নাড়িয়ে বলল, না হচ্ছে না, আমি তোর চাচাতো ভাই না অন্য কিছু। অধরা মুখ টিপে হেসে বলল, কি অন্য কিছু যদি বলতেন? রুদ্র পিছলে হেসে বলল, আচ্ছা গাড়িতে উঠ বলছি। অধরা মনে মনে খুশি হলো। রুদ্র থেকে ভালো কোনো উত্তরের আশায় গাড়িতে উঠে চুপচাপ বসে রইল। ওর মুখে লাজুক হাসি। এরপরই এলেন আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ। আরিফ নেওয়াজ আরমান নেওয়াজকে সবই বলে দিয়েছেন। আরমান নেওয়াজে মেয়েটার উপর রেগে আছেন। অবশ্য নায়রা রেগে যাওয়ার মতোই কাজ করেছে। রুদ্র বারবার রিজেক্ট করার পরেও ও পিছু নিয়ে দেশে এসে বাড়ি পর্যন্ত এসেছে। অধরা ওর বাবা চাচাকে দেখে রুদ্রকে জিজ্ঞেস করলো, বড় আব্বু আর আব্বু তো এদিকে আসছে, আমাদের সাথে যাবে? আপনি না বললেন আমাকে নিয়ে ঘুরতে যাবেন, তাহলে ওনারা যাবে কেন? ওনাদের কি বাহিরে ঘুরতে যেতে ইচ্ছে করে না? তাই আমাদের সাথেই নিয়ে যাব। অধরা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? আমার আবার কি উদ্দেশ্য থাকবে? তোকে বউ বানানোই ফয়দা খুঁজছি, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ এসে গাড়িতে বসলেন। রুদ্র গাড়ি ড্রাইভ করছেন। আরমান নেওয়াজ রুদ্রকে বলল, রুদ্র ওই বেয়াদব মেয়েটার বাড়ির ঠিকানা জানো? আরমান নেওয়াজ তপ্ত শ্বাস ছেড়ে বলল, ওই মেয়ের সাহস দেখে অবাক হচ্ছি, বাড়িতে এসে এসব কথা বলে যান। অধরা বুঝতে পারছে এখন সবাই মিলে ওই নয়রার বাড়িতেই যাবে। অধরা ইচ্ছে করছে এই রুদ্রকেই ধরে মারতে। ও মনে মনে বলল, বিদেশে পড়তে গিয়ে ভালো কথা, সেখানে গিয়ে মেয়ে ফ্রেন্ড বানাতে হবে কেন? শুধু আল্লাহ আজ বাড়ি ফিরিয়ে আনুক সবাইকে। বাড়িতে ফিরে তখন ইচ্ছে মতো বকবো রুদ্র ভাইয়াকে। রুদ্র অধরার দিকে আর চোখে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ ভালো জানে এই মেয়ের মাথায় আবার কি চলছে, নিশ্চয়ই আমার সাথে ঝগড়া করার বাহানা করছে। এই কয়দিনে এই মেয়েকে এইটুকু চিনে নিশ্চিত হতে পেরেছি। রুদ্র নয়নার বাড়িতে এসে সদর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। নয়না ওর অপেক্ষাতেই ছিল। ওর বাবা শফিক আহমেদ ও মা নাইমা বেগমও দাঁড়িয়েছিলেন। নয়রা খুশিতে সাথে সাথে দরজা খুলে দাঁড়ালো। রুদ্র কোনো কথা না বলে পরপর নয়রার গালে 6-7টা থাপ্পড় মারল। প্রতিটা থাপ্পড়ে অধরা চোখ বন্ধ করেছিল। নয়রা তাল সামলাতে না পেরে পিছিয়ে গেল। আরিফ নেওয়াজ দাঁতে দাঁত চেপে চেপে রইলেন। নয়রা বলল, রুদ্র এভাবে মারছো কেন? রুদ্র নয়রাকে কর্কশ কণ্ঠে বলল, তোকে মেরেছি তাই কম হয়ে গিয়েছে। শফিক সাহেব এগিয়ে এসে বললেন, কি হয়েছে রুদ্র? রুদ্র তৎপর শ্বাস ছেড়ে বলল, জানেন আঙ্কেল ও কি করেছে? আপনারা তো জানতেন আমরা ভালো ফ্রেন্ড, এর বাইরে কিছুই না। শফিক সাহেব বলল, হ্যাঁ রুদ্র, ও কি করেছে? আঙ্কেল ও বিদেশে থাকতে বলে ও আমাকে ভালোবাসে, আমি পাত্তা দেইনি। আমি দেশে আসার পরেও বলেছি, আমি বলেছি এসব সম্ভব না, আমি একজনকে ভালোবাসি, সেটা ও জানার পরে দেশে এসেছে। আর আমার বাড়িতে গিয়ে দেখা হয়েছে আমার কাজিন মানে আমার বউয়ের সাথে। এই কথা বলে রুদ্র অধরাকে সামনে আনলো। শক্ত করে অধরার হাতটা ধরে জোর গলায় বলল, হ্যাঁ ও আমার কাজিন না, আমার ওয়াইফ, আমার ভালোবাসা। দিন কবুল বলে বিয়ে করেছি। আর আপনার মেয়ে ওর কাছে গিয়ে বলেছে আমি নাকি ওকে ভালোবাসি। এগুলো কোনো কথা আঙ্কেল বলুন? শফিক সাহেব মেয়ের দিকে তাকালেন। নয়রা মাথা নত করে আছে। অতঃপর নাইমা বেগম শক্ত কণ্ঠে নায়রাকে বলল, নায়রা তুমি এসব জানার পরে ওই ফ্যামিলিতে গিয়ে প্রেশার ক্রিয়েট করলে কি করে? যে কেউ এই কথা শুনলে মন খারাপ করবে। যাও রুদ্রের বুকে সরি বলো। নয়রা ঠাই দাঁড়িয়ে রইল। রুদ্র ধমক দিয়ে বলল, সরি বল, না হলে পা ধরাবো কিন্তু। নয়রা হতমত খেয়ে অধরার সামনে এসে বলল, সরি, আমি বুঝতে পারিনি আপনিই রুদ্রের বউ। আরিফ নেওয়া স্বস্তির শ্বাস ছাড়লেন। শফিক সাহেব আরমান নেওয়াজকে বললেন, ভাই ভেতরে আসুন না, বাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকা ভালো দেখাচ্ছে না, ছেলে মেয়েদের ঝামেলা ওরাই সূত্রে নিয়েছে। আরমান নেওয়াজ কাজের বাহানা দিয়ে বলল, না ভাই এখন বসার সময় নেই ভাই, একটা জায়গায় ইভেন্ট অ্যাটেন্ড করতে হবে। রুদ্র নয়রাকে বলল, তোকে এভাবে না বোঝালে তুই বুঝতি না, তাই থাপ্পড়টাই কাজে লাগাতে হলো। নয়রা কোনো কথাই বলল না, কাঁদতে কাঁদতে ভিতরে চলে গেল। রুদ্র আর কিছু টুকটাক কথা বলে চলে এলো। অধরা তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। সবার সামনে কত জোর দেখিয়ে বলল, ও আমার বউ, তিন কবুল বলে বিয়ে করেছে। ইস, অধরা যতবার মনে পড়ছে তত